হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্সে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমরা সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যে ক্লাস সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে অল্টারনেটিং কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারের যে 5 লেকচার, সেখানে আমরা ইন্টারনাল সার্কিট এবং এক্সটার্নাল সার্কিট কোনগুলো এবং এই সার্কিটগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব বা বিভিন্ন পজিশন কিভাবে দেখলে আমরা সেগুলোকে ট্যাকেল করার চেষ্টা করব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, এবং ভালো লেগে থাকলে তোমরা দ্রুত হারে কিন্তু সেটাকে শেয়ার করার চেষ্টা করবে। তার আজকে আমাদের আলোচনা হচ্ছে যে ইলেকট্রিক্যাল সোর্স, যেটা মেন ইলেকট্রিক্যাল সোর্স, এই ইলেকট্রিক্যাল সোর্স বা তড়িৎ উৎস জিনিসটা কি। তাহলে দেখ, যে তড়িৎ উৎস অর্থাৎ ইলেকট্রিক্যাল সোর্স বলতে এটাই বোঝায় যে যন্ত্রটা তড়িৎ তৈরি করবে, সেটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সোর্স। আমরা কিন্তু ক্লাস 10 লেভেলে পড়তে গিয়ে তড়িৎ সোর্স এটার সংজ্ঞা পড়তে গিয়ে 3-4 লাইনের সংজ্ঞা পড়েছি। দরকার নেই, যখন হায়ার ক্লাসে আসবি মূল জায়গাটা জানা দরকার। তাহলে ইলেকট্রিক্যাল সোর্স বলতে আমরা এরকম বলবো যে পৃথিবীতে যে কোনো যন্ত্রই হোক না কেন, সে তার যে কোনো প্রকার শক্তিকে যদি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল সোর্স বা তড়িৎ উৎস। যে কোনো প্রকার শক্তি হতে পারে, রাসায়নিক শক্তি হতে পারে, আর কিছু শক্তি, সেটাকে রূপান্তরিত করবে কিসে? তড়িৎ শক্তিতে। সেটার নামই হচ্ছে ইলেকট্রিক্যাল সোর্স। ফর অ্যান এক্সাম্পল যদি বলি, একটা ব্যাটারিকে নিলাম। তোরা প্রত্যেকে ব্যাটারি সম্পর্কে কেমিস্ট্রিতে ভালো বুঝেছিস। এইরকম দুটো পোল থাকে, তার নাম কি? তড়িৎদ্বার। তো এই তড়িৎদ্বারের দুটো তড়িৎদ্বার হয়, একটা হচ্ছে ক্যাথোড আর একটা হচ্ছে, তো কোনটা ক্যাথোড বলতো? কি থেকে বুঝলি? লেখা আছে ওখানে, যেটা ধরতে পারিস আন্দাজি। আমি বললাম আমার লাঠিটা ক্যাথোড, তাহলে যে বললি এই দুটোর মধ্যে কোনটা ক্যাথোড হবে? আচ্ছা বল, ব্যাটারির মধ্যে থাকে কে? পজিটিভ আর নেগেটিভ আয়ন। আমি একত্রে বলতে পারি আয়নরা থাকে, ঠিক আছে, প্লাস আর মাইনাস এরা থাকলো। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, এদের মধ্যে আবার দুটো জিনিসকে ডুবানো থাকে, একটা ক্যাথোড একটা অ্যানোড। তো কোনটাকে ক্যাথোড আর কোনটাকে অ্যানোড বলবো? প্লাসটা ক্যাথোড। ভেরি গুড। তার মানে আমি বললাম যে প্লাসটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে, দাঁড়া। আর মাইনাসটা তাহলে কি হচ্ছে? অ্যানোড। ভেরি গুড। তাহলে ক্যাথোড আর অ্যানোডের সংজ্ঞা বল। সবে ভেরি গুড পাবি, অসুবিধা নেই। ক্যাথোড আর অ্যানোডের সংজ্ঞা বল। জীবনে মুখস্থ বিদ্যা পড়বি না, বুঝার বিদ্যা পড়বি, জিন্দেগিতে কাজে লাগবি। ক্যাথোড আর অ্যানোডের সংজ্ঞা বল। তোরাই বললি স্যার ক্যাথোড মানে মনে হয় ক্যাটায়নগুলো হতে পারে, প্লাসকে দিয়ে দিলেন, ঠিক আছে। অ্যানোড মানে মাইনাসকে দিলাম। সংজ্ঞা বল, ক্যাথোড কাকে বলে আর অ্যানোড কাকে বলে। কেমিস্ট্রির অগাধ কনসেপ্ট হ্যাভ প্রেজেন্স ইন ইউর মাইন্ড। বল বল বল। আরে ক্যাটায়ন যে তড়িৎদ্বারের দিকে যায় সেটার নাম হলো ক্যাথোড, আর অ্যানায়ন যে তড়িৎদ্বারের দিকে যায় সেটার নাম হলো কি? অ্যানোড। জীবনে মুখস্থ বিদ্যা পড়বি না, নাহলে সায়েন্সকে এমন ভয় লাগবে, জীবনে দেখিস এরকম ভূত। প্লাস যার দিকে যাবে তার নাম হলো ক্যাথোড। প্লাস কার দিকে যায় রে? মাইনাসের দিকে। প্লাস যাবে মাইনাসের দিকে। তার মানে এমন একটা তড়িৎদ্বার হতে হবে যার ভিতরে মাইনাস থাকতে হবে। তাহলে তুই দেখ, এই ব্যাটারির মধ্যে প্লাস আর মাইনাস গুলো অনেক আছে, অনেক আছে। তাহলে প্লাস গুলো কার দিকে যাবে? মাইনাস ওলার দিকে। তাহলে এটার নাম কি হবে? ক্যাথোড। এবার বুঝতে পারলি কোনটা ক্যাথোড হয়? আশা করি কনসেপ্ট ক্লিয়ার। সোজা কথায় আয়নগুলোর মধ্যে ক্যাটায়নরা যার দিকে পালাবে, যে তড়িৎদ্বারের দিকে যাবে, সেটার নাম কি? ক্যাথোড। তাহলে অ্যানায়ন যেদিকে যাবে তার নাম, তাহলে অ্যানায়ন কার দিকে যায়? পজিটিভ। তাহলে অ্যানায়ন চলে গেল পজিটিভের দিকে, তাহলে এটার নাম কি হলো? অ্যানোড। আর কবরে যাওয়ার আগে ভুলবি যে ক্যাথোড কি আর অ্যানোড কি। তো প্রশ্ন হচ্ছে, আমি বললাম ব্যাটারি থেকে কারেন্ট পাওয়া যায় না, যায় না? প্লাস মাইনাসগুলো জমা হয়, মাইনাসগুলো গিয়ে এখানে জমা হবে, প্লাসগুলো গিয়ে এখানে জমা হবে। প্লাসের আধিক্য বাড়লে সেটাকে কি বলা হয়? উচ্চ বিভব। আর এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এক প্রকার স্রোত আছে, সেটার নাম কি রে? সরি, সেটার নাম কি? কারেন্ট। তার মানে এমন একটা যন্ত্র যেখানে এইগুলোকে বলা হয় রাসায়নিক শক্তি। এগুলো কি বলা হয়? রাসায়নিক শক্তি। রূপান্তরিত হলো কিসে?
তড়িৎ শক্তিতে, তাহলে এটার নামই হলো তড়িৎ উৎস। এটার নাম কি মাথায় থাকবে? তাহলে ইলেকট্রিক্যাল সোর্স কাকে বলা হয়? তাহলে আমরা বলবো যে কোনো প্রকার শক্তি, পৃথিবীতে যে কোনো শক্তি হোক না কেন, যদি রূপান্তরিত হয় তড়িৎ শক্তিতে, তাহলে সেই যন্ত্রটার নামই হবে কি তড়িৎ কোষ বা সরি তড়িৎ উৎস বা ইলেকট্রিক্যাল সোর্স। লিখে নে, এই ছবিগুলো অবশ্যই রাখবি। আমি যখন ছবি আঁকবো তখন এঁকে নিবি সঙ্গে সঙ্গে, তাহলে টাইমটা নষ্ট হবে না। যাতে করে জানো মুনকির নাকিরের প্রশ্নের অ্যান্সারও জানো তোর ক্যাচোডানোদের সঙ্গে আছে কবরে গিয়ে। হ্যাঁ, এটা মাথায় রাখবি। তাহলে লিখ ইলেকট্রিক্যাল সোর্সের সংজ্ঞা লিখ। যে যন্ত্রে মাধ্যমে বা কেউ ব্যবস্থার মাধ্যমে লিখতে পারিস, বিভিন্ন প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, বিভিন্ন প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকেই ইলেকট্রিক্যাল সোর্স। তারপরে পয়েন্ট করবি ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট তড়িৎ বর্তনী, যাকে বাংলায় বলা হয় তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক্যাল সার্কিট। এবার দেখ তড়িৎ বর্তনী বলতে আমরা কি বুঝি। আমরা যেহেতু এই চ্যাপ্টারটার বিশেষতভাবে কয়েকটা ক্লাস গেলে আমরা বিভিন্ন রেজিস্ট্যান্স প্যারালাল কম্বিনেশনগুলো শিখবো, সেখানে সার্কিট দেওয়া থাকবে, রোধ ফোধগুলো থাকবে, কোষগুলো। তো বলছে ইলেকট্রিক্যাল সার্কিট বলতে এমন একটা জিনিসকে বোঝায় যেখানে মুক্ত তড়িতাদানগুলো যাতায়াত করবে। মানে ধর এটা একটা পরিবাহী, এরকম একটা পরিবাহী চলে যাচ্ছে, এরকম একটা পরিবাহী চলে যাচ্ছে, এরকম চলে আসলো ধর পরিবাহীটা। তাহলে এই পরিবাহীটার পথে কি কোথাও ছেদ আছে দেখতে পাচ্ছিস? ছেদ মানে কাটা আছে, তার মানে এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। মানে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলো যাতায়াত করবে, সেখানে কোনো প্রকার ছেদ থাকবে না, রাস্তা কোনো কাটা থাকবে না, তাহলে সেটাকে বলা ইলেকট্রিক্যাল সার্কিট। যেমন আমি বলতে পারি যে ধর এখানে একটা ব্যাটারি নিলাম, ব্যাটারির চিহ্ন তোরা প্রত্যেকে জানিস। আমি এইদিকে করলাম কি, এটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে আমাদের নিম্ন বিভব। এই দুটোর মধ্যে কি করলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম এরকম, আর উপরে গিয়ে একটা এরকম বাল্ব দিয়ে দিলাম, আবার এখানে গিয়ে আর একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, আবার এটা দিয়ে পথ কমপ্লিট করলাম। এখন তুই দেখ যে এখান থেকে কারেন্টের স্রোত আসবে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট যাবে, কিছুটা বাধাপ্রাপ্ত হয়ে তারপরে বাল্বের মধ্য দিয়ে গেলে বাল্ব জ্বলবে না জ্বলবে না? জ্বলবে। আবার কিছুটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে আসবে, আবার যদি এখানে একটা আমি ফ্যানকে লাগিয়ে রাখি তাহলে ফ্যানটাও তো ঘুরবে। তার মানে কি, এই যে পথে মুক্ত ইলেকট্রন যেতে গিয়ে কি কোথাও বাধাপ্রাপ্ত হয়েছে? রাস্তা কোথাও কাটা আছে যেতে পারিনি? হয়েছে কোথাও? তার সমস্ত কাজকে সম্পন্ন করেছে, মানে তার উৎপত্তি স্থল থেকে লাস্ট ফাইনাল পয়েন্ট পর্যন্ত এসেছে এবং পথে যতগুলো জিনিস পেয়েছে ততগুলো জিনিসের কাজে পরিণত করেছে। তাহলে এইরকম জিনিসগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে সোজা কথা, ইলেকট্রিক্যাল সার্কিটের সংজ্ঞা বইয়ে কি লিখছে আমাদের দেখা দরকার নেই। আমরা বলবো ফ্রি ইলেকট্রনগুলোর যাত্রাপথে যদি কোনো কাটা অংশ না থাকে বা ছেদ না থাকে, তাহলে সেই ধরনের ব্যবস্থাকে বলা হয় ইলেকট্রিক্যাল সার্কিট। লিখে ফেল। ফ্রি ইলেকট্রনের যাত্রাপথে যদি কোনো প্রকার ছেদ না থাকে, যাত্রাপথে যদি কোনো প্রকার ছেদ না থাকে তবে এরূপ ফ্রি ইলেকট্রনের যাত্রাপথকে কি বলবি তাহলে? ইলেকট্রিক্যাল সার্কিট। তারপরে আমরা পয়েন্ট করব
স্যার আপনাদের মধ্যে একটু রুলসগুলো ফলো করবেন। একজন স্টুডেন্টের রুলস হচ্ছে ক্লাসে ঠিকভাবে বসা। হ্যাঁ, একটু ঠিকভাবে বসার চেষ্টা করবো আমরা প্রত্যেকে। তো দেখ, তাহলে ইলেকট্রিক্যাল সার্কিটের পরে আমরা যাবো সেটা হচ্ছে ইন্টারনাল সার্কিট। ইন্টারনাল সার্কিট, ও কি লিখলাম রে, ইন্টারনাল সার্কিট। চল, যার বাংলা কি অন্তবর্তনী, অন্তবর্তনী। তারই পরে আর একটা পয়েন্ট করে নে, এক্সটার্নাল সার্কিট। দুটো তোরা লিখতে পারবি, তার জন্য আমি এক্সটার্নাল মানে কি বহি, অতটুকু জায়গা লাগবে না স্যার, দুটো লাইনে জায়গা রাখবি। ইন্টারনাল সার্কিট আর একটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট। কিরে রিফাত, কিছু প্রশ্ন করছিলি কিরে? মুখটা যে চেড়ে তুলি, একটু প্রশ্ন করবি যদি কোনো ধরনের হয়, চাপ নিবি না। হ্যাঁ দেখ, ইন্টারনাল সার্কিট আর এক্সটার্নাল সার্কিট, তোরা এটা ভাবিস না যে ওখানে নাম চলে গেল বলে অসুবিধা আছে। ইন্টারনাল আর এক্সটার্নাল সার্কিট বলতে কি বোঝায়? ইন্টারনাল মানে কি অভ্যন্তরীণ, যে তোদের পেটের ভিতরে কিছুক্ষণ আগে আইনস্টাইনের সূত্র কাজে লাগলো, তোরা মোটা বানালো। আর এক্সটার্নাল সার্কিট মানে কি, তোরা যদি কাজ করতিস এটা। তো বলছে দেখ, এখানকার গল্পটাকে ভাব, এটা একটা কি বললাম, সোর্স। এই সোর্সের মধ্যে আধানগুলো এইগুলো জায়গায় জমা হয়েছিল বলে কারেন্ট পেয়েছিলাম। যদি এই পথটাতে কোনো বাল্ব থাকতো, কারেন্ট যাওয়ার দরুন বাল্বটা জ্বলতো না নিভে যেত? জ্বলতো। ওই বাল্বটা বাইরে আছে না এর ভিতরে আছে? বাইরে, মানে ওটাকে বহি সার্কিট বলা হয়। তো ইলেকট্রিক্যাল সার্কিটের অন্তবর্তনী আর বহিবর্তনী বলতে এটাই আমরা বুঝবো যে, মানে কোনো সচল যন্ত্রাংশবিহীন হোক বা যে হোক না কেন, আমরা দেখলাম যে ইন্টারনাল সার্কিট মানে যে কোনো প্রকার শক্তি রূপান্তরিত হচ্ছে কিসে? তড়িৎ শক্তিতে। তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার আগের মুহূর্তটাকে বলা ইন্টারনাল সার্কিট। আর এখান থেকে উৎপন্ন হয়ে গিয়ে বাইরে আধান যাওয়াটাকে বলা হয় বহি সার্কিট বা এক্সটার্নাল সার্কিট। মানে তড়িৎ আধান কোন তড়িৎ দ্বারে সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল সার্কিট। আর এর বহিঃপ্রকাশটা হচ্ছে কি, তাহলে কি হবে? তাহলে এক্সটার্নাল সার্কিট। তাহলে তোরা লিখবি ইন্টারনাল সার্কিট বা অন্তবর্তনীর সংজ্ঞাটা লিখে দিবি, যেভাবে লিখতে পারিস অসুবিধা নেই। তো লিখলি না, লিখে দেবো? বলবো, লিখ। কোন যান্ত্রিক ব্যবস্থার অভ্যন্তরে যে কোনো প্রকার শক্তি তে রূপান্তরিত হয়, এটাকে বলা হয় ইন্টারনাল সার্কিট। আর এটা লিখে দে, এক্সটার্নাল সার্কিট বলতে তাহলে আধানের বাইরের দিকে ক্রিয়া করাকে বলা হয় এক্সটার্নাল সার্কিট, বা আধান বা তড়িতের যে বাহ্যিক ক্রিয়া বা বাইরের দিকে ক্রিয়া, বাইরের অংশ যেটা লিখতে পারিস, বাইরের অংশ বা বাহ্যিক ক্রিয়া যেটা লিখতে পারিস, ওটাকে বলা হয় কি এক্সটার্নাল সার্কিট, মানে বাইরের দিকটা। এক্সটার্নাল সার্কিট। তাহলে এইরূপ ছবিতে আমরা বলতেই পারি এটার নাম হলো ইন্টারনাল আর বাইরেরটার নাম কি হলো এক্সটার্নাল। তাহলে আমরা যদি বলতে চাই, এখন তুই মনে কর ওই যে বোর্ডটা আছে, ওই বোর্ডটার ভিতরেও তো ইলেকট্রিক্যাল ফাংশন আছে না নেই? আছে। ফ্যানগুলো তো একটা ইলেকট্রিক্যাল ফাংশনে চলছে, বাল্বগুলো চলছে, সব কিছু চলছে। তাহলে এদের মধ্যে এইগুলো হচ্ছে এক্সটার্নাল সার্কিট, আর ওর ভিতরেরটা কি হলো তাহলে ইন্টারনাল সার্কিট। এইরকম সিস্টেমে চলতে থাকবে। আবার যদি তুই এটাকে মনে করিস, তাহলে এটা আবার আমাদের বাড়িতে ছোট্ট একটা ট্রান্সফরমার আছে, তার আয়তায় কাজ করছে,
এর তুলনায় ও হয়ে গেল ইন্টারনাল, এ হয়ে গেল কি এক্সটার্নাল। মানে ওখান থেকে এখানে পাঠাচ্ছে, যেখানে পাঠায় সেটা বহি, আর যেখানে তৈরি হয় সেটা কি ইন্টারনাল। তারপরে আমরা পয়েন্ট করব, একটাকে বলা হয় মুক্ত বর্তনী আর একটাকে বলা হয় বদ্ধ বর্তনী, যেটা ক্লোজড সার্কিট আর একটা হচ্ছে ওপেন সার্কিট। ক্লোজড সার্কিট বা বদ্ধ বর্তনী, ক্লোজড সার্কিট বা বদ্ধ বর্তনী। সার্কিট বা বদ্ধ বর্তনী আর একটা হচ্ছে ওপেন সার্কিট বা খণ্ডিত বর্তনী। তো দেখ, ক্লোজড সার্কিট কাকে বলা হয়? বদ্ধ বলতে, এখন তোরা মনে কর আমি একটা কাজ করলাম, যে এখানে একটা বালতি নিলাম, এখানে আর একটা বালতি নিলাম, দুটোই কিন্তু সম আয়তন, সমান সমান বালতি, জলও সমান ধরবে, দৈর্ঘ্য প্রস্থ সব কিছু সমান আছে। এই দুটো বালতিকে একটা নলের সাহায্যে কানেক্ট করলাম, ভেরি গুড করে দিলাম। এখানে এতটুকু পর্যন্ত জল আছে, একবার কানাই কানাই ভর্তি জল রয়েছে, এখানে এতটুকু পর্যন্ত জল রয়েছে। জল কোনখান থেকে কোনখানে যাবে? এখান থেকে এখানে। কিন্তু যদি আমি মিডিলে একটা স্টাপক ব্যবহার করে নিই, স্টাপক মানে এই যে প্যাচ সিস্টেম যেটাকে আমি বলি, এটা লাগিয়ে দিলাম, তাহলে কি জল যাবে? তার মানে কি একটা বালতি থেকে আর একটা বালতিতে জল যাবে কি যাবে না, এটাকে ডিপেন্ড করবে স্টাপকের উপরে, এটাকে নিয়ন্ত্রণ করবে কে? স্টাপক। যদি এই স্টাপকটাকে খুলে দিই তাহলে জল যাবে, যদি বন্ধ করে দিই তাহলে যাবে না। তো বলছে যখন এর প্রবাহ পথে এখন ধর বন্ধ আছে, তাহলে ছেদ আছে না নেই? ছেদ আছে। ছেদ আছে মানে এটাকে বলা হয় ওপেন সার্কিট। এটা কি বলা হয়? ওপেন সার্কিট। আর যদি ছেদ না থাকে, ছেদ না থাকে, তাহলে সেটাকে কি বলবো আমরা? তাহলে বদ্ধ সার্কিট বা ক্লোজড, মানে একবারে বন্ধ হয়ে আছে। এখানে কিন্তু একটু আলাদা সিস্টেমটা। ক্লোজড মানে তোর মনে হবে যে ট্যাপটাকে বন্ধ করে দিয়েছে, এটা নয়। যদি এটাকে খুলে দিই তাহলে এটা যুক্ত হয়ে গেল, তাহলে এটাকে বলা হয় ক্লোজড সার্কিট। আর যদি এটাকে লাগিয়ে দিই তাহলে এটাকে বলা হয় কি? ওপেন সার্কিট। তাহলে লিখে এবার, তাহলে ক্লোজ সার্কিট আর ওপেন সার্কিট, বদ্ধ বর্তনী আর একটা হচ্ছে মুক্ত বা খণ্ডিত বর্তনী। যখন কোনো বর্তনীতে সুইচ ওয়ান থাকবে, সুইচ ওয়ান মানে চালু, সুইচ ওয়ান থাকবে, তখন সেটাকে বলা হবে বদ্ধ বর্তনী। আর অপোজিটটা লিখে দিবি, যে যেখানে অফ থাকবে সেটাকে বলে খণ্ডিত, মুক্ত, ফ্রি। সুইচ অফ থাকলে তা হলো খণ্ডিত বর্তনী। খণ্ডিত মানে কি? বিভেদ হয়ে যাওয়া। এখন ফ্যানের সুইচটাকে বন্ধ করে দিব, তাহলে কি বিভেদ হয়ে গেল। চালু করে দেবো মানে কি? যুক্ত হয়ে গেল। এই তো বদ্ধ এবং ওপেন, এই দুটো জিনিস। তারপরে তোরা একটা পয়েন্ট করবি, তড়িৎ প্রবাহের সুষমতা। এগুলো লাইন থেকে রিজন কোশ্চেন তুলে নেই। তড়িৎ প্রবাহের সুষমতা, যাকে ইংরেজিতে বলা হয় ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট। ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের সুষমতা। ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহের সুষমতা। আচ্ছা, টপিকসটার মানে বল, সুষম মানে কি? হ্যাঁ জোরে বল, সবাই তোরাই আছিস। বয়স হয়েছে অনেক, 70-80 বছর বয়স হয়ে গেল, কথা কম বুঝতে পারছি, কানে কম শুনতে পাচ্ছি। যা বলবি জোরে বলবি। কিরে ভুল বল না কিছু, তোরা এত অনীহা ভাব। এখন যদি বলা হতো যে বলতো এখনকার সবচেয়ে টপ সিঙ্গারের নাম কি, শাহরুখ, শাহরুখটা, ওটা ওটা শাহরুখটা, অধিকাংশই জানে। গত পরশুদিন কোন সিঙ্গার মারা গেছে জানিস না? সব জানিস, বলবি যে স্যার আর কিছু বলবো হয়তো, সব জানি। তাহলে বলবো না, বাদ দিয়ে দে। হিন্টস দিয়ে দিলে, তার দীঘাতে ঘুরতে গিয়ে মারা গেছে।
বাংলা গানের যা বলে দিলাম না, এটা তো আগে মারা গেছে, এই তো গত পরশু দিন বাংলা গানের গানটা মনে আসে না, সেজন্য লক্ষণ দিয়ে দিতাম, পেরিয়ে যাচ্ছিস তোরা। মনে আসছে না, গানটা আমি খুব কম শুনি, মুখস্থ করে মনে থাকে না। এই তো পেপারে পড়লাম, কি জানো গানটা, আরে বাংলায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব চলতো ওটা। যাক, মনে আসলে পরে বলবো, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। সিঙ্গারটার ছবি আমার মোবাইলে ছিল, থাক পরে দেখি, বাদ দে। খুব অল্প বয়স করে আছে, দীঘায় গিয়ে ওই সেম কেস, স্কুবা ডাইভিং করতে গিয়ে গল্প শেষ। হ্যাঁ, তো দেখ, স্কুবা ডাইভিং বুঝিস, জলের তলায় যাবে, সব কিছু দেখবে, ভালো লাগবে একটু, তো হয়তো কোনো কিছু হয়েছে, বিকল ঘটেছে, চলে গেছে, গল্প শেষ ওদের। এরা তাড়াতাড়ি মরা ভালো, নাহলে তোদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে। তো দেখ, আমরা যেটা বলছিলাম যে সুসমতা মানে সমান সমান। যদি আমি বলি 100 জন স্টুডেন্ট সমান পায়ের খোপাগুলো ফেলে দিচ্ছে এইভাবে, সমান সমান ভাবে, একেবারে লেন্থ সমান, তাহলে বলবো বাপরে কত সুষম ভাবে হাঁটছে রে, দেখে মনে হবে না? সমান সমান সবকিছু করছে, তাহলে এটা বলে ইউনিফর্মিটি। তার মানে ব্যাপারটা হচ্ছে কোন একটা পরিবাহী, ধর এটা একটা পরিবাহী ধরে নে তোরা, তো এই পরিবাহীটার ক্ষেত্রে যদি এর যে কোনো প্রস্থচ্ছেদ ধর, সমান সমান প্রস্থচ্ছেদ নিলাম, মানে এইটুকু 1 সেমি, এইটুকু 1 সেমি, এইটুকু 1 সেমি, ধর আমি ধরে নিলাম এইটুকু 1 সেমি, এইটুকু 1 সেমি, এইটুকু 1 সেমি। তো বলছে এখানে 1 সেকেন্ডে যতটুকু আধান পেরিয়েছে, এখানে যদি 1 সেকেন্ডে ততটুকুই আধান যায়, এখানেও যদি 1 সেকেন্ডে ততটুকুই আধান যায়, তাহলে এই ধরনের প্রবাহকে বলা হয় ইউনিফর্মিটি। মাথায় থাকবে, কি হলো রে বলছিস? চল, তো ব্যাপারটা হচ্ছে ইউনিফর্মিটি জিনিসটা কি, তাহলে আমরা বলবো যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে কোনো জায়গা দিয়ে সমান সময়ের অবকাশে যদি সমান সংখ্যক আধান চলে যায়, তাহলে সেটাকে বলা হয় ইউনিফর্মিটি অফ কিরে ইলেকট্রিক কারেন্ট। লিখ, ও সত্যি তো, তুমি তখন বলতে যে স্যার ইংরেজিও লিখতে পারছি না, তাই না? লিখ, দেখ, ইউনিফর্মিটি অফ ইলেকট্রিক কারেন্ট সংজ্ঞা লিখবি, যদি কাটা লিখে না, কোনো দিয়ে লিখতিস, অসুবিধা কি আছে, মানে আমি চেঞ্জ করে চেঞ্জ করে দিতে, উপস্থিত বুদ্ধি রাখবি। যদি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ এর মধ্য দিয়ে সমান সময়ের অবকাশে সমান সময়ের অবকাশে সমান সংখ্যক আধান যাওয়ার ঘটনা কি? ওটা বলে, ওটা বলতে আবার লিখিস না, ওটা লিখবি তোরা, আবার তখন সমস্যায় ফেলে দিবি। এবার তোরাকে অ্যান্সার দিতে হবে, যদি তোরা না দিস আল্লাহ যেন তোদেরকে উপযুক্ত বদলা দেয়। উপযুক্ত বদলা, বদলা মানে ভালো কিছু দেবে তোদেরকে, পারিসনি মানে কি, পারতে হবে। চল, তড়িৎ চালক বল কাকে বলে, ক্লাস 10 থেকে পড়ে এসছে, বল। এটা বলতে হবে, যেমন করে ভুল বল আর ঠিক বল, বলতেই হবে। তড়িৎ চালক বল কাকে বলে, বল। যেটাকে আমরা ইএমএফ বলতাম, ইলেকট্রোমোটিভ ফোর্স, বল, কিচ্ছু মিচ্ছু বল তোরা, বল, তুই বল, হ্যাঁ বল, কে যে বললি স্যার, তুই বলবি, আরে তুই বলবি, বল, স্পিকার দেবো, ভুলই বল না, তুই কেউ বলবি না, আরে নর্মাল একটু তো ভুল করে একবার বলে দে না যে স্যার তড়িৎ চালক বল, মানে যে বলটা তড়িৎকে চালনা করবে সেটা তড়িৎ চালক বল, এইটুকু তো বলতে পারবি অন্তত পক্ষে। তোর আগেই ভয় পেয়ে যাচ্ছিস, বল।
তুই দাঁড়িয়ে বল না, তোকে তোর ভয় কিসে? তোকে দেখতে পাচ্ছ না? পাগল তো, তুই এখানে আসলে তোকে দেখতে পাবে, তুই বল না। তড়িৎ উৎস যদি তড়িৎ না পাঠায় তাহলে? জোরে বল, তোর আওয়াজ নেবে না, তোকে বলছি তো, তোর আজ যাবে না। হ্যাঁ, সেই ঘটনাটাকে বলা হয় তড়িৎচালক বল। নো স্যার, বৈবাহিক মুখস্থ বাদ দিতে বস। দেখ, একটু পিছনে যাবি, পিছন থেকে গিয়ার দিয়ে দিয়ে সামনে আসবি। জানিস না সেটা বলবি, স্যার প্লিজ অ্যাটেনশন, সামনের দিকে দেখ। আমার কাছে প্রশ্ন হচ্ছে, ক্লাস 10-এ একটা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য নির্ণয় ছিল। এই পার্থক্যটা সবাই ভালো করে জানে যে বিভব প্রভেদ হচ্ছে তড়িৎচালক বলের ফলাফল, আর তড়িৎচালক বলটা হচ্ছে বিভব প্রভেদের। একটু আগে কি ভাববি, ধর তোর দাদু কেমন করে হয়? তোর বাপের বাপ, জানি তো। তোর পরদাদু মানে কি? তোর বাপের বাপের বাপ। ভুল বললাম কি আমি? তোর দাদু তোর বাপের বাপ, তোর পরদাদু তোর বাপের বাপের বাপ, তার পরদাদু, চলতে থাকবে এরকম। তো গল্প হচ্ছে, ওহমের সূত্র ক্লাস 10-এ শিখে এসছিস তো, ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই। তাহলে ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু, এটা কে কে জানিস না? তার মানে কি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে তার কারেন্টের সাথে সমানুপাতিক। এটাও জানি না স্যার, গল্প এদিকে আয়। এটা নিলাম, আর একটা নিলাম, দুটো নিলাম। এই দুটোর মধ্যে সেম টু সেম নিলাম। ফার্স্ট ক্লাসে চলবি একটু, ফার্স্ট ক্লাস, এ আর বি। প্রশ্ন হচ্ছে, এখানেও জল এতটুকু সেম উচ্চতায়, এখানেও জল সেম উচ্চতায়। ধর আমি ধরে নিলাম যে এইটুকু, আর মানে বালতি দুটো সমান সমান, প্রস্থচ্ছেদও সমান, লম্বার দিকেও সমান, এবং জলের উচ্চতাও সমান। তাহলে কোন বালতি থেকে কোন দিকে জল যাবে? ও বলছে স্যার এখান থেকে ওখানে যাবে। আচ্ছা, জল স্থির থাকবে। জল যখন স্থির থাকে তখন সেটাকে কি জলস্রোত বলা যায়? না। তার মানে কি, জল স্থির মানে জলস্রোত নয়, তার মানে এটা কারেন্ট নয়। তাহলে এবার যদি জলটা এখান থেকে চলে আসে, এখান থেকে চলে আসলো ধর, আর এখানে কমে চলে আসলো, জল তো নতুন দিনই বাইরে থেকে, মানে এখানকার জলকে এখানে পাঠিয়েছি, এবার জলটা এখানে চলে আসলো, এবার কি জল এখান থেকে ওখানে যাবে? তাহলে জল যাবে মানে এটা জলস্রোত। তাহলে এখান থেকে আধান যদি যায় তাহলে কি হবে? কারেন্ট। বুঝতে পারলি? তো যখন এদের হাইট যখন সমান সমান ছিল তখন এদের মধ্যে স্রোত ছিল না, কারেন্ট ছিল না। যখনই হাইটের পার্থক্য হলো তখনই কি হলো? স্রোত তৈরি হলো, মানে কারেন্ট তৈরি হলো। এই হাইটের পার্থক্যটাকে বলা হয় বিভব। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে এটাকে আমরা কি বলবো পাতি বাংলায়? উচ্চ, আর এটাকে নিম্ন। এই যে বিভব পার্থক্য তৈরি হলো তখনই কারেন্ট পেলাম। তার মানে কি আমি এটাকে বাংলায় বলতে পারি না যে বিভব প্রভেদের ফলাফলটার নামই কি? ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে বাংলায়? বিভব প্রভেদের ফলাফল, যখনই বিভব প্রভেদ তৈরি হবে তখনই এক প্রকার স্রোত তৈরি হবে, যে স্রোতটার নাম হচ্ছে জলস্রোত। যদি আধানের মধ্যে বিভবের পার্থক্য তৈরি হয় তাহলে তার স্রোতটার নাম কি হচ্ছে? ইলেকট্রিক্যাল কারেন্ট। তার মানে বিভব পার্থক্য হলো বলে কারেন্ট পেলাম। তাহলে আগে বিভব প্রভেদ না আগে কারেন্ট? তাহলে আগে যেটা হয় সেটা কারণ, পরে যেটা হয় সেটা ফলাফল। তাহলে আমরা বলতে পারি কারেন্টের কারণটার নাম কি, আর বিভব প্রভেদের ফলাফলটার নাম কি। এতটুকু ক্লিয়ার তো? চল, ভেরি গুড। এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে জলটা আগে সমান ছিল, পরে এখানে বেশি হলো, এমনি বেশি হয়েছে না কিছু করতে হয়েছে? কি করেছি স্যার? আপনি কালি এঁকে দিয়েছেন শুধু, আর তো কিছু করেননি, দেখতে পেলাম তো। দেখ, এবার এই ছবিটা বোর্ডে রাখতে দে, তোদের হোস্টেলে চল একটু। হ্যাঁ, আমি চলে গেছি, আমার মাইন্ডসেট চলে গেছে, তোরাও ধর ওখানে আছিস। ধর তোদের হোস্টেলের উপরে একটা ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কি, বুঝিস তো? নিচেও আছে 1000 লিটারের, আর একটা 1000 লিটার আছে। তাহলে একটা ট্যাঙ্কি জল মানে মোটামুটি ধর যে হাফ হাফ করে দুটোই আছে, তো বিভব পার্থক্য নেই, জলের স্রোত হবে না, কারেন্ট হবে না। এবার যদি ধর একটা বালতিকে আমি ছাদের উপরে নিয়ে গেলাম, 3 তলা 4 তলা 10 তলা উপরে নিয়ে গেলাম, একটা বালতিকে নিচে রাখলাম, তাহলে বিভব পার্থক্য এখন তৈরি হয়েছে না হয়নি? তো বিভব পার্থক্য কি করে তৈরি হলো? স্যার আপনি নিয়ে গেলেন, তাহলে স্যার যে বলটা প্রয়োগ করেছে সেটার নামই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। মানে বিভব প্রভেদ তৈরি করলো যে বলটা, সেটার নামই হচ্ছে তড়িৎচালক। এবার কি বুঝতে পেরেছিস? তার মানে তুই ধর যে এখান থেকে জলটাকে ওখানে পাঠালাম, হয় আমাকে হাতে করে নিয়ে যেতে হবে, আর না হলে আমাকে একটা মোটর ফিট করতে হবে। কি ফিট করতে হবে?
মোটর। তাহলে এই মোটরটা যখন দিলাম তখন এখান থেকে জল চলে গেল কোথায়? এখানে। তাহলে এই যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্সটা যে বলটার দ্বারা হলো, মোটর বল প্রয়োগ করলে তো জল যাবে, আমি বল প্রয়োগ করলে তো ট্যাঙ্কিটা উপরে যাবে, যাবে তো স্বাভাবিক। তার মানে যে বল প্রয়োগ করে বিভব পার্থক্য তৈরি করেছে সেই বলটার নাম কি? তড়িৎচালক বল। এটা হচ্ছে একেবারে সুন্দর সংজ্ঞা, বইয়ে যাবি তো 2 দিন মুখস্থ থাকবে, 3 দিনকার দিন হাওয়াই লাড্ডু হয়ে যাবে। সোজা কথাই বলবি যে কারেন্টের কারণ হচ্ছে বিভব প্রভেদ। কারেন্টের কারণ কি রে? আর বিভব প্রভেদের কারণ কে? তড়িৎচালক বল। উল্টো দিকে আয়, তড়িৎচালক বলের ফলাফল কে? আর বিভব প্রভেদের ফলাফল কি? সংজ্ঞা নিয়ে থেকে বানাবি। তাহলে বলবি বিভব প্রভেদ সৃষ্টিকারী বলের নাম কি? তড়িৎচালক বল। এবার তোদের ছায়ার বই কি বলবে একটু শুনে নে। ওরা বলবে নিম্ন বিভব থেকে একক আধানকে এখানে আনতে, শুনে দিকে আগে তোদের ছায়ার বইয়ের গল্পটা। নিম্ন বিভব থেকে একটা আধানকে এখানে আনতে যতটুকু কার্য করতে হবে সেটার নামই হচ্ছে তড়িৎচালক বল। আমি তো সেটাই কথা বললাম। এখন ধর এই ট্যাঙ্কি দুটো ছিল, জলের ট্যাঙ্ক দুটো নিচে ছিল, আমি 1 তলার উপরে উঠাবো, জলের স্রোত যে হারে বাড়বে, জলটা যত স্পিডে পড়বে, 2 তলায় উঠালে বেশি বাড়বে না কম বাড়বে? 3 তলায়, 10 তলায়, যদি 100 তলার উপর থেকে জল পড়ে তো দাঁড়িয়ে গোসল করতে পারবি না। তার মানে কি তার স্পিড আরো বাড়ছে। তার মানে কি আমি 1 তলায় উঠাতে গিয়ে আমাকে যতটুকু শক্তি মানে ব্যয় করতে হয়েছে, 2 তলায় উঠাতে গিয়ে বেশি শক্তি দিতে হবে। বেশি শক্তি মানে বেশি বল প্রয়োগ। তাহলে যত উপরে উঠাবো তাহলে বলের পরিমাণ কি হবে? তার জন্য ছায়ার বইয়ে বলবে যে নিম্ন বিভব থেকে মানে নিচ থেকে উচ্চ বিভব মানে টপ লেয়ারে একটা ধনাত্মক আধান মানে এক ট্যাঙ্কি জলকে মনে কর তুলতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হয় কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ক্লিয়ার সংজ্ঞা? বইকে ছিঁড়ে ফেলে দিবি, মনে রাখবি এটাই যে বিভব প্রভেদ সৃষ্টিকারী বলের নাম কি? লিখে ফেল চট করে। আর এগুলো মাথায় রাখবি, কোনোদিন যেন থ না হোস, সবসময় হয় জফালা চন্দ্রবিন্দু আর কি বিন্দু আকার এটা দিবি যে হ্যাঁ। চল লেখা হয়েছে তড়িৎচালক বল ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎচালক বল লিখ, বিভব প্রভেদ সৃষ্টিকারী বলের নামই হলো কি? তাহলে এবার যদি তোদের মনে হয় আরো বেশি করে লিখবো তাহলে বিস্তারিত করে লিখবি। এখান থেকে একটা আধানকে ওখানে নিয়ে যেতে আমাকে যতটুকু কার্য করতে হবে সেটা হচ্ছে কি? তড়িৎচালক বল। যেভাবে ভালো লাগে সেভাবেই দিবি, কিন্তু থেমে থাকবি না। কি লিখছি রে? হ্যাঁ বাপরে বাপরে, তোর হাতের মধ্যে আইনস্টাইনের ছাপ দেখতে পাচ্ছি। চল এবার পয়েন্ট করবি তড়িৎ কোষ। বায়োলজির প্রশ্ন এবার রেডি থাকবি। তড়িৎ কোষ খাতায় না লিখে বই লিখি? খাতা তো লিখেছিস? আচ্ছা দেখ, তড়িৎ কোষ কাকে বলে? কোষ কাকে বলে রে? হ্যাঁ, কলার সমষ্টি। তাহলে এখানে কোন কলার সমষ্টি বলা হয়? কাঠলি কলা কি? মানিক কলা। যাক, অ্যান্সার তো কিছু দিয়েছিস, দিতে হবে, এটা স্বাভাবিক। ভুল দে আর ঠিক দে, কিছু দিবি। কথা বলতে শিখ অন্তত পক্ষে। তোরা যদি কথা বলতে না শিখিস, কালকে তোদেরই মানে এর আগের ব্যাচটা যেটা বেরোলো, আর এই ছাত্রীর সাথে দেখা হলো একটা রেস্টুরেন্টে। তো আমরা কয়েকজন বন্ধু মিলে খেতে ঢুকেছি। তো বন্ধুরা বলছে নানপুরি খাবো, চল। বললাম যে নানপুরি খাবি, সব থাকলো তো চল। যখন খাবি তো দেখছি ছাত্রীকে, লজ্জিত হলাম একটু, চিনতে পারলাম না। দেখ এটা মাইন্ডের কিছু না। তো ব্যাপারটা কেন? নিশ্চয় ওই ছাত্রীর জীবনেও প্রশ্ন করেনি, বা ও জীবনও আগে পিছিয়ে রোটেশন হয়েছে কিনা আমার জানি না। সব ছাত্রীকে চিনতে কেন পারলাম না? আরো অনেকজনের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়, নাম না জানলেও কিন্তু প্রত্যেককে চিনি, এটা জেরক্স আছে হ্যাঁ নজরের মধ্যে। ওকে চিনতে পারলাম না, লাস্টে মনে করলাম যে কোথায়, তখন বলতো স্যার কোয়ান্টামের। এইবার এইচএস দিলাম। তো প্রশ্ন করবি অন্তত পক্ষে, যেন আজীবন মরার পরে কেয়ামত তোদের চিনতে পারি। একদিন পড়িয়েছিলাম। হ্যাঁ, কেন চিনতে পারবো না? কিয়ামতের মাঠে একজনকে চিনতে পারবি না, দেখা হবে না, সেটা হচ্ছে তোর বোন। একজনকে চিনতে পারবি না, সেটা হচ্ছে তোর বোন। বাকি সবাইকে চিনতে পারবি। আমার ছাত্রীকে আমি চিনতে পারবো।
হ্যাঁ হ্যাঁ, ভাইকে, মা বাবাকে, A to Z কে চিনতে পারবি। আমি যদি মনে করি, আমি যদি জান্নাতি হই, আমি মনে করবো যে স্যার কোয়ান্টামের 2025 সালের ব্যাচের ছাত্রীটিকে আমার সামনে নিয়ে আসেন, একবার নিয়ে চলে আসবে, দেখে নেবো। কিন্তু বোন কিছু নেই। হ্যাঁ 26 25 যেটাই হোক, কিন্তু বোনকে দেখতে পাবি না জীবনে। তার জন্য আমাদের ইসলামে বলা হয় বোনের হক কোনোদিন মারবি না। চল এদিকে আয়। তাহলে আমাকে জালসা করতে হবে, এদিকে আয় আগে। চল এদিকে আয়, পরে শুনবি। এদিকে আয়। আমরা যেটা বলছিলাম, একটু রিল্যাক্স আয়, পরে শুনবি। যখন ক্লাস বন্ধ হবে 1 ঘন্টা জালসা শুনবি তখন। হ্যাঁ, তো দেখ, আমরা তড়িৎ চালক বলটা শিখলাম। তারপরে এদিকে কোষ, তড়িৎ কোষ। তড়িৎ কোষ বলতে আমরা ওই সমস্ত কলা সমষ্টি, হ্যান সমষ্টি, ত্যান সমষ্টি বুঝি না। আমরা কোষ বলতে এটাই বুঝবো, যে সমস্ত জিনিসের ভিতরে কোনো যন্ত্র থাকবে না অথচ তড়িৎ পাবো, সেটাকে বলা হয় তড়িৎ কোষ। যেমন একটা এক্সাম্পল নেব, ব্যাটারি। ব্যাটারির মধ্যে কোনো যন্ত্র আছে? দেখেছিস কোনো যন্ত্র? মেশিন চলছে, করে মেশিন চলছে, তার মানে ওটা একটা কোষ। মানে কোষ থেকে কারেন্ট পাবি, কিন্তু কোনো সচল যন্ত্রাংশ ভিতরে থাকবে না। তার জন্য প্রশ্ন, অ্যান্সারটা হচ্ছে সচল যন্ত্রাংশ বিহীন বা ছাড়া যে কোনো তড়িৎ উৎস হলো তড়িৎ কোষ। কোষ তড়িৎ দেবে, কিন্তু তার ভিতরে কোনো যন্ত্র থাকবে না। তা লিখ, সচল যন্ত্রাংশ বিহীন, সচল যন্ত্রাংশ বিহীন যে কোনো তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ। যে কোনো তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ। ফর এন এক্সাম্পল লিখবি, যে কোনো তড়িৎ উৎসই হলো তড়িৎ কোষ। উদাহরণস্বরূপ দে, আলোক তড়িৎ কোষ, সৌর কোষ, কমা কমা দিয়ে লিখবি, একটা দিলেও হবে। আলোক তড়িৎ কোষ বা সৌর কোষ বিভিন্ন আছে, নিউক্লিয় কোষ আছে, রাসায়নিক কোষ আছে, বিভিন্ন ধরনের আছে। অত দেওয়া দরকার নেই, একটা এক্সাম্পল মাথায় রাখবি, এক্সাম্পল তুলে দিতে পারে। তবে জেনে রাখবি যে এই কোষগুলো বিস্তারিত আলোচনা আমাদের সিলেবাসে নেই। একমাত্র আমাদের সিলেবাসে যেটা আলোচনা আছে সেটা রাসায়নিক কোষকে নিয়ে। রাসায়নিক কোষ বলতে যেগুলো কোষ আমরা ব্যাটারি বলি, যেগুলোকে কেমিক্যাল, প্লাস মাইনাস, যাতায়াত, এগুলো হচ্ছে রাসায়নিক কোষ। এখন দেখ, এই রাসায়নিক কোষকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাথমিক কোষ, একটা হচ্ছে গৌণ কোষ, আর একটা হচ্ছে নির্জল কোষ। তো নির্জল কোষের পার্ট থেকে কোনোদিনও কোশ্চেন উঠেনি, উঠবেও না, আসে মানে বিগততেও আসেনি। তো প্রশ্ন হচ্ছে, প্রাথমিক আর গৌণ কোষ থেকে কোশ্চেন থ্রো করে ওরা। প্রাথমিক কোষ কোনটা? প্রাথমিক কোষ বলতে এমন একটা কোষকে বোঝায়, আগে বুঝবি পরে লিখবি। কোষ মানে ব্যাটারি, বাংলায় বুঝে রাখ, এটা হলো ইংরেজি নাম। কোষ মানে কি? ব্যাটারি। ব্যাটারি হচ্ছে ইংরেজি নাম। তো এই যে কোষ, এই কোষটার ক্ষেত্রে 2 ধরনের কথা বললাম আমি, সিলেবাসে পরীক্ষায় আসে। একটা হচ্ছে প্রাথমিক, প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কোনটা? আগে টর্চ লাইট দেখেছিলি, ব্যাটারি ছিল। যখন লাইটটা নিয়ে ব্যবহার করতিস, ব্যাটারি শেষ হয়ে যাওয়ার পর আবার কি ব্যাটারি চার্জ করতিস না ফেলে দিতিস? আর এখন মোবাইল যেগুলোতে আছে, এগুলোর মধ্যে ব্যাটারি আছে না নেই? এর মধ্যে আছে। যখন চার্জ সারাদিনে শেষ হয়ে গেল, মোবাইল ফেলে দিচ্ছিস, কি করছিস? এটাও তো ব্যাটারি, আর ওটাও ব্যাটারি। তাহলে যে সমস্ত ব্যাটারি বা যে সমস্ত কোষকে চার্জ শেষ হওয়ার পর আবার চার্জ করা যায় না, এটা হচ্ছে গ্রামীণ ভাষা। যে সমস্ত কোষ বা ব্যাটারিকে চার্জ করলি, মানে ব্যবহার করলি, ব্যবহার করার পর আবার ব্যবহার করবি, তার জন্য চার্জ করা যায় না, সেই সমস্ত কোষকে বলা হয় প্রাথমিক কোষ। এবার যদি আমি বলি যে স্যার তাহলে গৌণ কোষ কোনটা, তাহলে যে সমস্ত ব্যাটারিকে ব্যবহার করলি, চার্জ শেষ হলো, আবার চার্জ করতে পারবি, তাহলে সেই সমস্ত কোষকে বলা হয় কি? গৌণ কোষ। এইভাবেই মনে রাখবি, লিখবি, নাম্বার 100 দেবে। কিন্তু বৈবাহিক ভাষা কি? তোকে বলবে যে প্রাথমিক কোষের কথা বলবে, যে চার্জিং বা সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ খরিত অবস্থায় পৌঁছানোর পর যে কোষকে পুনরায় আহিতকরণ করা যায় না, বা সোজা কথায় যে সমস্ত কোষকে ব্যবহার করার পর পুনরায় আহিতকরণ মানে চার্জ করা যায় না, সেই সমস্ত কোষকে বলা হয় কি? প্রাথমিক কোষ। এবং যে সমস্ত কোষকে ব্যবহার করার পর পুনরায় আহিতকরণ করা হয়,
বা আবার নির্ভরযোগ্য পূর্ণ করা হয় সেই সমস্ত কোষকে বলা হয় কি গৌণ কোষ। এক্সাম্পল হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ, বা যে সমস্ত কোষগুলো অ্যাসিড দিয়ে তৈরি হয়, যে কোনো টাইপের মাথায় রাখতে পারিস। যেমন তোকে বলছি যে লাইটের যে ব্যাটারিগুলো আগের ছিল সেইগুলো ব্যাটারিকে ভাঙবি, দেখতে পাবি যে ওর মধ্যে কিন্তু কালো কালো গুঁড়ি থাকতো। আর এখন যদি তোর টোটোর ব্যাটারিকে ভাঙিস ভিতরে জল দেখতে পাবি। আবার গ্রাফাইট গ্যাস কার্বন ভিত্তিক কোষও কিন্তু গৌণ কোষ হিসেবে আচরণ করে। তাহলে অতগুলো জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখবি যে সমস্ত কোষকে পুনরায় ব্যবহার করার যোগ্য নয় তারা হচ্ছে কি প্রাথমিক, যারাকে আবার ব্যবহার করা যাবে চার্জিং এর মাধ্যমে তারা হচ্ছে গৌণ। একটু লিখে ফেলে দে চট করে। যে সমস্ত কোষ ব্যবহার করার পর পুনরায় আহিতকরণ করা যায় না, যেভাবে লিখতে পারিস, বা চার্জিং করা যায় না, পুনরায় আহিতকরণ করা যায় না, তাদের প্রাথমিক কোষ বলা হয়। যেমন ড্যানিয়েল কোষ, ড্যানিয়েল বা নির্জল, অনেক ধরনের কোষ পাওয়া যায়, ড্যানিয়েলটা দিয়ে দিতে পারিস। তারপরে গৌণ লিখতে পারবি তাহলে যে সমস্ত কোষকে ব্যবহার করার পর পুনরায় আহিতকরণ করা যায়। ব্যবহার করার পর পুনরায় আহিতকরণ করা যায় তাদেরকে বলা হয় গৌণ কোষ। উদাহরণ হিসাবে লিখে রাখ লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। দুটো লাইন শুধু লিখে আজকে ক্লাস শেষ করে দিবি। একটা হচ্ছে গৌণ কোষের সামর্থ্য আর কর্মদক্ষতা। সামর্থ্য কি জিনিস আর কর্মদক্ষতা কি জিনিস, আর একটা হচ্ছে কি কর্মদক্ষতা। সামর্থ্য আর একটা হচ্ছে কি কর্মদক্ষতা। এই দুটো জিনিসকে দেখবি কি করে পাবি। আচ্ছা দেখ, সামর্থ্য জিনিসটা কি, আমার যদি সামর্থ্য থাকে তাহলে আমি কাজ করতে পারবো, কাজ করার যদি দক্ষতা থাকে তাহলে সেটাকে বলা হয় কর্মদক্ষতা। যেমন দেখ এইদিকে, একটু চুপ কর 2 মিনিট। সামর্থ্য বলতে একটা ব্যাটারিকে, ও স্যার কি হলো, ড্যানি একটা কোষকে আহিতকরণ করলি, আহিতকরণ মানে আধান জমা হওয়া, আহিতকরণ মানে আধান জমা হলি ফুল চার্জ 100%, মানে একেবারে ফুল আধান দিলি। এবার ও বহিবর্তনীতে কতটা পরিমাণ আধান পাঠাতে পারছে এটা হলো তার সামর্থ্য। এটা হলো, দেখা গেল ধর চার্জিং এর সময় তুই 1000 কুলম ওই গল্প আধান দিলি, কিন্তু বহিবর্তনীতে পাঠালো 500, তার মানে তার সামর্থ্য কি আছে, কম আছে, 500 পরিমাণ। আবার যদি একটা কোষ 1000 দিয়ে চার্জিং করেছিস কিন্তু বহিবর্তনীতে পাঠালো কি 800, তাহলে তার সামর্থ্য কি আছে, বেশি আছে। কেউ 900 পাঠাচ্ছে, তার সামর্থ্য আরো বেশি আছে। তার মানে বলছে যে কোনো কোষ বা কোনো ব্যাটারি সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত, ডিসচার্জ পর্যন্ত বহিবর্তনীতে যতটুকু আধান পাঠাতে পারে সেটাকে বলা হয় তার সামর্থ্য। তার মানে কেউ যদি বেশি পাঠাতে পারে সামর্থ্য বেশি, কেউ যদি কম পাঠাতে পারে সামর্থ্য কম। কর্মদক্ষতা বলতে কি, আমরা পৃথিবীতে জানি যে আমি যতটুকু পরিমাণ খাবার খেয়ে এনার্জি গেইন করব ততটুকু পরিমাণ শক্তি দিয়ে বাহ্যিক কাজ করতে পারবো না, কারণ আমার ভিতরের অর্গানগুলোকে চালনা করার জন্য একটা শক্তির প্রয়োজন রয়েছে। ওই অভ্যন্তরীণ শক্তিটা খাবার থেকে আমার পার্টস গুলো গ্রহণ করবে, ওদের কাজ হলে বাকিটুকু শক্তি দিয়ে তুই কাজ করতে পারবি। ধর সাপোজ তুই সারাদিনের খাবার থেকে 1000 ক্যালোরি শক্তি নিলি, ধর সাপোজ বললাম 1000 ক্যালোরি শক্তি নিলি, কিন্তু তোর বডির ভিতরে ফুসফুস সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আছে, হার্ট সিস্টেম আছে, ব্রেন সিস্টেম আছে, ইত্যাদিগুলো চলছে, তাদের চলার জন্য একটা মিনিমাম শক্তি দরকার আছে না নেই? ওই শক্তিগুলো কোথা থেকে পাবে? প্রতিদিন কি পুশ করিস তোরা?
বিভিন্ন খাবার থেকে তো নেই। তো তুই ধর বিভিন্ন খাবার থেকে ধর 1000 ক্যালোরি শক্তি গ্রহণ করলি ধরে নিচ্ছি, কিন্তু তোর বডি নিজেকে চালনা করার জন্য হয়তো 250 ক্যালোরি শক্তির দরকার আছে প্রতিদিন ধরে নিচ্ছি। তার মানে 1000 ক্যালোরির মধ্যে এক্সট্রা করে বডি তোর এটা রেখে দেবে, এটা বাইরের কাজে দেবে না, এইটুকু শুধুমাত্র তার বডিকে চালনা করার জন্য কাজে লাগবে। বাকি পড়ে থাকলো কত 750, এইটুকু নিয়ে তুই বাহ্যিক কার্য করতে পারবি। তাহলে মানুষ যেমন একটা ইঞ্জিন, পৃথিবীতে ইলেকট্রিক্যাল সার্কিট যতগুলো আছে তারা প্রত্যেকে এক এক ধরনের কি ইঞ্জিন। তার মানে চার্জিং করার সময় তুই যতটুকু আধান দিবি, ক্ষরণের সময় ততটুকু আধান কখনোই পাবি না, কিছু না কিছু কম পাবি। যদি উন্নত মানের হয় তাহলে একটু বেশি পাবি, আরো উন্নত হলে একটু আর বেশি পাবি, কিন্তু সম্পূর্ণ যতটা চার্জিং এর সময় দিয়েছিলি বাইরের সময় ততটা কিন্তু পাবি না, কিছুটা কমবে। তার মানে চার্জিং এর সময় তুই যেটা দিলি সেটার নাম হলো কি ইনপুট, বাইরে যেটা পাচ্ছিস সেটা কি হবে আউটপুট। তাহলে কোনটা বেশি আর কোনটা কম? ইনপুট বেশি আউটপুট কম। তাহলে কর্মদক্ষতাকে এটা দিয়ে চিহ্নিত করা হয়, নাম কি ইটা। তাহলে ইটা ইকুয়ালস টু হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে এটা হচ্ছে কর্মদক্ষতার ইকুয়েশন। তাহলে আমাদের পরীক্ষায় নিটে একবার কোশ্চেন দিয়েছিল ওল্ড সিলেবাসে, বাকি নিউ সিলেবাসে আসেনি, যে সামর্থ্য আর কর্মদক্ষতার উপর থেকে কোশ্চেন দিয়েছিল। পরের দিন করাবো। তাহলে জেনে রাখবি সামর্থ্যর সংজ্ঞা কি, আগে লিখে দে। সম্পূর্ণ আহিত অবস্থা থেকে, সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত, সম্পূর্ণ আহিত অবস্থা থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা পর্যন্ত একটি কোষ বা তড়িৎ কোষ যে পরিমাণ তড়িতাধান বহিবর্তনীতে পাঠায় তাকেই সামর্থ্য বলা, কোষটির সামর্থ্য বলা হয়। কোষটির সামর্থ্য বলা হয়, কোষটির সামর্থ্য বলা হয়। সামর্থ্যের এককটা নিচে লিখে রাখবি, অ্যাম্পিয়ার ঘন্টা। অ্যাম্পিয়ার ঘন্টা মানে এ এইচ, ফুল স্টপ দিয়ে এ এইচ, অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে কর্মদক্ষতা লিখে ফেলে দে, শেষ করে দে। কোন তড়িৎ কোষে, তড়িৎ কোষে আহিতকরণের সময় প্রদত্ত তড়িৎ আধান আহিতকরণের সময় প্রদত্ত মানে দিচ্ছি ওটা ইনপুট, আহিতকরণের সময় প্রদত্ত তড়িৎ আধান ও তড়িৎ ক্ষরণের সময় প্রাপ্ত তড়িৎ আধান, যেটা পাচ্ছিস তুই, আহিতকরণের সময় প্রদত্ত তড়িৎ আধান ও ক্ষরণের সময় প্রাপ্ত তড়িৎ আধান এর অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। এর অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। এটা দিয়ে লিখে রেখে দেন। এখান থেকে খাতা বন্ধ কর আজকের মতো, আগামী ডেটে আবার দেখা হবে। আজকের মতো আমরা এখান থেকে ক্লাস শেষ করলাম। তোমরা যারা রেগুলারলি ক্লাসগুলো করে আসছো, যদি তোমরা এই টপিকস রিলেটেড কোয়েশ্চেন পেতে চাও তাহলে তোমরা এমআর ফিজিক্স ক্লাসেস টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে, সেখানে আমরা নোট বা পিডিএফ গুলো কিন্তু সেন্ড করতে থাকবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।